Welcome everyone. Today a program is arranged by our college, Each One Reach One, through empathy building in time of pandemic of COVID-19 as a part of 5 days workshop conducted by Mahatma Gandhi National Council of Rural Education, Department of Higher Education, Ministry of Education, Government of India. You, our beloved students and our colleagues, we have a great duty to serve the society, mainly in time of this pandemic. So, my colleague, Dr. Partho Malakar, and I, Dr. Riya Chakraborty, are attending this workshop. Our principal ma'am, Dr. Aparna De, encourages us for attending this central government workshop. Today, we will discuss about our duties for COVID patients and their families as a psychosocial counselor. Now, I request to our respected principal ma'am, Dr. Aparna De, for saying something on it. Now, over to principal ma'am. Thank you, Riya. Am I audible? Yes, ma'am. Okay. Welcome to the family of South Calcutta Girls College. This is our humble initiative to contribute towards the psychosocial well-being through our institution in this current scenario of the pandemic of COVID-19. Emotional well-being through the empathy building is one of the avenues we would like to follow. To empower the distressed people in these pandemic times would be possible by gaining helpers skills to provide the psychosocial support. So, we are trying to focus on each one, reach one. Our endeavor through and for the education system is to bring about a resilience in emotional health. Hope we would be blessed to feel the togetherness. Please stay safe and protected. Thank you. Now over to Dr. Riya Chakraborty. Thank you, ma'am. আমি আমার বলার যেটা বিষয় সেটা শুরু করছি। আমাদের আমরা যে পরিস্থিতিটার মধ্যে এখন আছি সেই পরিস্থিতিটাকে আমরা মহামারী বা অতিমারী বলতে পারি। এই যে কোভিডে আমাদের চারদিকে এত যে মৃত্যু হচ্ছে, এত যে আমাদের মন ভেঙে যাওয়া মানুষদেরকে আমরা দেখতে পাচ্ছি, এই মানুষদের প্রতি আমাদের তো কিছু একটা ডিউটি আছে। কারণ আমরা হচ্ছে গিয়ে সেই শিক্ষার জায়গাটায় রয়েছি যেখান থেকে আমরা কিন্তু গোটা সমাজটাকে গঠন করতে পারি। ফলে এই যে আমাদের যে স্টুডেন্টরা এখন তোমরা রয়েছো, আমাদের যে ছাত্রীরা, তারা হচ্ছে গিয়ে এই সময় আমরা কি কাজ করতে পারি, তোমরা এবং আমরা এই শিক্ষকরা, মানে আমরা যে তোমাদের সঙ্গে সব সময় রয়েছি, আমরা সবাই মিলে এই সময় সমাজকে কিভাবে সাহায্য করতে পারি। আমাদের তো প্রত্যেকের একটা সামাজিক ভূমিকা আছে। তা সেইটা যদি আমরা চিন্তা করি তাহলে তখন আমরা দেখব যে আমাদের চারদিকে আমাদের কোনো পরিচিতের মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারা কিভাবে আক্রান্ত হচ্ছে এবং একইভাবে আমরাও কিন্তু বিষয়টা নিয়ে খুবই চিন্তিত। ফলে এখন এটা এতভাবে ছড়িয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের সাহায্যটা শুধুমাত্র কোনো একজন প্রশাসন করবে বা কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে আসবে এইভাবে করলে হবে না। আমাদেরও সবাইকে সাহায্যের জন্য ছড়িয়ে যেতে হবে। যেমন ভাবে রোগটা ছড়িয়ে গেছে তাকে মোকাবিলা করার জন্য আমাদের প্রত্যেককে ছড়িয়ে যেতে হবে। হ্যাঁ, আমি বলছি না যে আমরা একজনই প্রত্যেকের কাছে গিয়ে পৌঁছতে পারবো, কখনোই সেটা সম্ভব নয়।
কিন্তু আমরা প্রতিজন কিন্তু একজনের কাছে গিয়ে অন্তত পৌঁছতে পারবো। ফলে এইখানে আমাদের যে ভূমিকাটা তাহলে কি হবে, আমরা হচ্ছে গিয়ে কাউন্সেলিং করব তাদের, কিভাবে কাউন্সেলিং করব, কিভাবে সাহায্য করব। এবং তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা কেন এখানে, কি কাউন্সেলিং করবার মতন যে যোগ্যতা আমাদের আছে? না, প্রপার কাউন্সেলিং এর জন্য যে যোগ্যতা লাগে কোনো একজন সাইকোলজিস্টের সেটা হতে হয়, অথবা ধরো যে হচ্ছে গিয়ে সাইকোলজি নিয়ে মাস্টার ডিগ্রি করা তিনি যেভাবে করতে পারেন, বা একজন ট্রেন্ড কাউন্সিলর এই কোভিড এর জন্য তিনি যেভাবে করতে পারেন, আমরা হয়তো সেটা সেইভাবে করতে পারবো না। কিন্তু কিছু পর্যায়ে অবধি আমরা যদি একটু নিজেদেরকে এই আজকের বলার মধ্যে দিয়ে আমরা যদি এই পদ্ধতিগুলোর ভেতর দিয়ে একটু ভাবনাটাকে আমাদের চালিত করি, তাহলে নিশ্চয়ই আমরা সেটা করতে পারবো, আমরাও কিছু মাত্রায় একটু ট্রেন্ড হয়ে যাব। ফলে সেই জন্য আমরা দেখব যে আমাদের এই সাহায্য করবার ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে। এবং আমরা ধরো এই যে দেখতে পাচ্ছি যে আমাদের কোনো প্রিয়জন বা আমাদের বন্ধু বান্ধবরা তারা অসুস্থ হয়ে পড়েছে, কিংবা তাদের বাড়ির লোকজনেরা অসুস্থ হয়ে পড়েছে। এই অসুস্থ হয়ে পড়লে আমাদের সবার আগে কি আসে? সবার আগে আমাদের মনে হয় যে এত মৃত্যুর হার, আমরা বন্ধুকে হারাবো না তো, বা সে নিজে ভাবতে পারে যে আমি মারা যাব না তো, বা আমি কোনো প্রিয়জনকে হারাবো না তো। এইরকম ভয়গুলো আমাদের মধ্যে কিন্তু ক্রমাগত আসতে থাকে, এবং এই ভয় যত আসতে থাকবে তত কিন্তু আমরা ডিপ্রেশনে চলে যাব, আমাদের মন খারাপ হবে, কিছু ভালো লাগবে না। এই জায়গাগুলো যে আসবে, এইরকম যদি আমরা অস্থির হয়ে থাকি, তাহলে তো আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না। ফলে আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে বন্ধুর পাশে এখনো যেমন ভাবে আমরা ওদেরকে আপ্রাণ ভাবে সাহায্য করার চেষ্টা করছি, আমাদের তো সবসময় এই পজিটিভ মনোভাবটা আছে যে আমরা সাহায্য করব, সেই জন্যই তো আমরা আজকে এই অনুষ্ঠানটা এসেছি। ফলে সবার আগে প্রয়োজন আমাদের এই মনোভাবটা যে আমরা সাহায্য করব। কিন্তু আমরা দেখো করতে গেলে অনেক সময় কিছু পদ্ধতি বলে ফেলি বা এ করি, যেটা হচ্ছে গিয়ে সাহায্য করছি ভাবি, কিন্তু আসলে হচ্ছে সাহায্য হয় না। ফলে আজকে আমরা সেই পদ্ধতিগুলো নিয়ে একটু আলোচনা করে নেব। এবার সেইখানে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে এই সাহায্য কত রকম ভাবে আমরা করতে পারি। সাহায্যটা আমরা দু রকম ভাবে ভাগ করতে পারি। আমি প্রথমেই বলেছি তোমাদের যে সাইকো সোশ্যাল, আমাদের অনুষ্ঠানটার নামের মধ্যেই এই শব্দটা আমরা রয়েছে। অনুষ্ঠানের যে আমরা বললাম যে আমরা কিভাবে কাউন্সিলিংটা করবো, কাউন্সিলিংটা হচ্ছে সাইকো সোশ্যাল। তার মানে মানে মানসিক দিক একটা থাকবে, সামাজিক দিক একটা থাকবে। তাহলে এই যে সামাজিক দিকটা কি? সামাজিক দিকটা হচ্ছে যে সেক্ষেত্রে আমরা করতে পারি, ধরো একজন এই যার বাড়িতে আক্রান্ত হয়েছে, সেই আক্রান্ত ব্যক্তির হচ্ছে গিয়ে কোনো একটা বেড দরকার, অথবা হচ্ছে গিয়ে অক্সিজেন দরকার। এই যে এইগুলো যে দরকার, আমরা তার ইনফরমেশনটা দিতে পারি তাদেরকে, কিংবা সেই মানুষটা হয়তো এতটাই অসুস্থ সে বাজার ঘাট করতে পারছে না, ওষুধ কিনতে যেতে পারছে না, বা সে রান্নাই করতে পারছে না, তখন আমরা হচ্ছে গিয়ে তার বাজার ঘাটটা করে দিতে পারি, ওষুধটা তাকে এনে দিতে পারি, বা তাকে রান্না করে আমি কিছুদিনের জন্য আমরা একটা সবাই মিলে সেই ক্যান্টিন চালানোর মতন করে তাদেরকে খাবার পৌঁছে দিতে পারি, এইটা করতে পারি। অথবা ধরো যে এই অর্থের জন্য চিকিৎসাটা করতে পারছে না, খুব দুস্থ সে, তখন আমরা কি করব? আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না। আমরা সবাই মিলে তখন একটা অল্প হলেও ফান্ড করে আমাদের যেটুকু সামর্থ্য সেইভাবে তাকে হয়তো আমরা সাহায্য করলাম। ফলে এই যে কাজগুলো হবে সেইগুলো হচ্ছে এটা সামাজিক দিক। আর মানসিক দিকটা কি? যখন তুমি হচ্ছে গিয়ে তাকে মন থেকে মনে তার একটা পজিটিভ ভাইব্রেশনকে তুমি পাঠিয়ে দিচ্ছ, যখন তুমি বোঝাচ্ছ যে দেখো আমাদের তো এই পরিস্থিতির মধ্যে আমরা এসেছি, এবং আগেও আমরা অনেক কঠিন পরিস্থিতির মধ্যে এসেছি, কিন্তু সেই কঠিন পরিস্থিতিটা কিন্তু কোনোদিন স্থায়ী হয়নি, প্রত্যেক সময় আমরা তারপরে একটা আনন্দে গিয়ে পৌঁছতে পেরেছি। ফলে আমরা প্রতিদিন মরার আগে মরবো না, এইটা আমাদেরকে বোঝাতে হবে। আমরা আসলেই ভয়টাতে মরছি। আমরা কিন্তু এই যে শারীরিক ভাবে যে মৃত্যু হচ্ছে, দেখবে খবরেও আমরা দেখতে পাচ্ছি, তার আগে লোকে একটা অসম্ভব ভয় পাচ্ছে, এরকমও ঘটনা শুনতে পাচ্ছি, করোনা হয়েছে শুনলেই সে আত্মহত্যা করছে। এই যে এই ভয়টা, এই ভয়টার থেকে বেরিয়ে আনতে হবে আমাদের, তাদেরকে বের করে আনবো আমরা। ফলে এইখানে হচ্ছে গিয়ে আমাদের যে কাজটা হবে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে প্রথম যদি এই যে সোশ্যাল যে বিষয়টা, সেক্ষেত্রে প্রথম একটা জিনিস আমি বলে দিই যে সেখানে আমরা কি কি জিনিস করতে পারি। আমরা তো কিছু ইনফরমেশন দেব, সেই ইনফরমেশনের ক্ষেত্রে দেখতে হবে যেন সেই ইনফরমেশন গুলো একদম ঠিক হয়। ধরো কথার কথা বলছি যে আমরা অনেকগুলো ফোন নাম্বার পেলাম যারা হচ্ছে অক্সিজেন সাপ্লাই করছে,
তুমি সেই ফোন নাম্বারগুলোকে রেখে দিলে। এইবার হচ্ছে কি যখনই কেউ চাইলো তুমি সবকটা পাঠিয়ে দিলে। এবার এতগুলো যদি তার কাছে একসঙ্গে কথার কথা, আমি বলছি 5টা ফোন নাম্বার যায়, 5 জনকে ফোন করতে করতে রুগীর অবস্থা তো দ্রুত, খুব দ্রুত এই রোগটা যেহেতু আমাদেরকে আক্রান্ত করছে, দেখা যাবে যে সেই রুগী হচ্ছে কি ক্রমাগত তার অবস্থা খারাপ হতে শুরু করছে। এবং সেই ফোনগুলোর হয়তো প্রথমটাই ফোন করে আমি পেয়ে গেলাম না, দেখলাম বেজে গেল, বা তারপরে আমি দেখলাম সেই ফোনটা ইনভ্যালিড নাম্বারটা। ফলে সেগুলো আগে আমাদেরকে চেক করতে হবে। বা ধরো আমি বললাম অমুক হাসপাতালে একটা বেড আছে, এবং সেই বেডটার সম্বন্ধে আমাদের খোঁজটা কি নিতে হবে, সেখানে কোন জায়গায় আইসিইউ এর ব্যবস্থা আছে, কোন জায়গায় ভেন্টিলেশনের ব্যবস্থা আছে। কারণ রুগীকে দেখবে এই মুহূর্তে হয়তো যে বলছে যে আমার একটা বেড লাগবে, তুমি একটু ব্যবস্থা করে দাও, পর মুহূর্তেই ঠিক 5 মিনিট পরেই হয়তো সে বলবে অবস্থা আরো খারাপ হয়ে গেছে, এখন তাকে আইসিইউতে দিতে হবে, আইসিইউ আছে এরকম দেখো, তারপরেই হয়তো সে বলে ভেন্টিলেশনে চলে যাচ্ছে। ফলে তোমাকে হাতের কাছে একদম গুছিয়ে রাখতে হবে, এবং সেই দিনের তথ্য রাখতে হবে। তুমি সেই কবে নিয়ে রেখেছো না সেরকম তথ্য নয়, তুমি বলবে যে ঠিক আছে আমি 10 মিনিট পরে তোমাকে ফোন করে জানাচ্ছি, বলে তুমি খোঁজ নিয়ে নেবে যে এখনো সেখানে বেড আছে কিনা, তবেই তুমি জানাবে। তাহলে হচ্ছে গিয়ে সেইটা কিন্তু সঠিকভাবে আমাদের সাহায্য করা হবে। আর এটুকু তো আমরা জানি যে যখন আমরা কোনো খাবার দাবার বা কিছু তাদেরকে পৌঁছে দিতে যাব, তখন তো সেটা প্রপার হাইজিন মেনটেন করেই আমরা করব। ফলে এই পদ্ধতিগুলো আছে। এবং সেখানে হচ্ছে গিয়ে যে এই যে আমরা যাব, আমরা আমাদের দিক থেকে কোন কোন জিনিসগুলোকে মাথায় রাখবো। একটা হচ্ছে যে আমরা আমাদের সেফটিটাকে মাথায় রাখবো, যে আমরা যখন খাবার পৌঁছে দিতে যাচ্ছি, যে হ্যাঁ একটা নির্দিষ্ট জায়গায় সেটা রেখে আসছি, তাকে হাতে হাতে দিচ্ছি না যাতে না ছড়ায়, কারণ তোমাকে আরো অনেকের জন্য কেয়ার করতে হবে এবং নিজেকেও সুস্থ রাখতে হবে তার জন্য। ফলে আমরা যেটা করব, নিজেদের সেফটিটাকে খুব ভালোভাবে দেখবো। এবং ধরো এই কাউন্সিলিং, যদি আমরা সামাজিক দিকটাকে বাদ দিই, মানসিক ভাবে তুমি যখন কাউন্সিলিং করছো তখন তো সবসময় তার কাছে যেতে হবে এমন নয়। এইরকম ভাবে আমরা ভিডিও কলে কথা বলতে পারি, আমরা ফোনে কথা বলতে পারি, তাকে কিন্তু আমরা কথা বলে বলে অনেকখানি সেই অবস্থাটার থেকে বের করে আনতে পারি। ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সেফটিটা, এই যে আমি কোন পদ্ধতিতে কথা বলবো, ফোনে না এতে আমাকে যাতে সামনাসামনি যেতে না হয়, সেইগুলো আমরা কিন্তু আগে আগে ভেবে নেব। আজকে আমি দুটো পদ্ধতি হয়তো বললাম, তোমরা আরো ভাবতে পারো সেই রকম নতুন নতুন পদ্ধতিগুলো ভেবে নেবে। এবং আর একটা জিনিস আমাদের জানতে হবে যে আমাদের লিমিটেশনটা কি, আমরা কত দূর অব্দি সাহায্য করতে পারি, আর কোন জায়গায় গিয়ে আমাদের থামতে হবে। ধরো আমি একজনকে, সে খুব ডিপ্রেশনে রয়েছে, আমি তাকে বোঝাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি সে ডিপ্রেশনটা এমন গভীরে চলে গেছে যে সে বলছে আমার কিছু ভাল লাগছে না, আমার বেঁচে থাকতে ভাল লাগছে না। আমি তখন কি করব, তখন হচ্ছে কি আমি বুঝতে পারছি আমার বলায় আর কাজ হচ্ছে না, কারণ আমি তো একদম প্রফেশনালি ট্রেন্ড নই। ফলে আমার হয়তো বলাতে এই জায়গাটা আমি গিয়ে আর পারছি না, আমার হাতের বাইরে চলে যাচ্ছে। তাই বলি কি আমি বলবো যে ঠিক আছে আপনি যা পারেন করুন বলে আমি ফোন রেখে দেবো? না, আমি তখন বলবো যে ঠিক আছে তুমি আমাকে 10 মিনিট সময় দাও। আমাকে কি করতে হবে, সেই যে এইরকম যে মানসিকভাবে চিকিৎসা করেন যারা, সেই রকম একজন ডাক্তারের ফোন নাম্বার তাকে দিতে হবে, বলতে হবে যে ঠিক আছে তুমি এতটা ডিপ্রেশনে যাওয়ার আগে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি তার সঙ্গে একবার কথা বলে নাও। কারণ এটা হচ্ছে তখন ডাক্তারদের কাছে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে, সেই ফোন নাম্বারগুলো কিন্তু আমাদের কাছে রাখতে হবে, এবং সেইভাবে আমরা তাদেরকে কিন্তু সাহায্য করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের লিমিটেশন। বোঝা গেছে যে আমরা সবটা পারবো না, এইটা আমাদেরকে বুঝে নিতে হবে, আমরা সবটা পারবো না। এবং এই যে জায়গাটাতে আমরা তাহলে কিভাবে এগোবো, এই এগোনোর ক্ষেত্রে প্রথম যে বিষয়টা আমাদের রাখতে হবে যে আমাদের কথা বলার ধরন বা সবকিছুর মধ্যে যেন একটা সহমর্মিতা জেগে ওঠে। কেন বলছি সহমর্মিতা, দেখবে খুব কাছাকাছি দুটো শব্দ আছে, সিম্প্যাথি আর এমপ্যাথি। এমপ্যাথি মানে হচ্ছে আমাদের সহমর্মিতা, আর সিম্প্যাথি মানে হচ্ছে সহানুভূতি। আমরা দেখবে অধিকাংশ ক্ষেত্রে, আগে যেটা বলছিলাম যে আমাদের সবারই হচ্ছে এরকম সাহায্য করার মনোভাব আছে, কিন্তু প্রপার ওয়েটা আমরা জানি না। আমরা যদি দেখি আমার বন্ধু কাঁদছে, তখন কিন্তু আমার খুব মন খারাপ হয়ে আমিও কেঁদে কেঁদে তার পাশে থাকছি, হ্যাঁ সেটা একটা পদ্ধতি, কিন্তু দেখো সেই পদ্ধতিটা কিন্তু সঠিক পদ্ধতি নয়। আজকে যদি তুমি সাহায্য করতে গিয়ে তুমি যদি কান্নাকাটি করো, তাহলে সে তোমাকে ভরসা করে বেরিয়ে আসবে কি করে? ফলে তোমাকে যেটা করতে হবে, খুব একটা সফট ভয়েসে তোমাকে কথা বলতে হবে, তোমার বডি ল্যাঙ্গুয়েজের ভেতরে যেন থাকে যে তুমি তার প্রতি সম্পূর্ণভাবে কেয়ার করছো, খুব তার প্রত্যেকটা কথাকে ভীষণ মনোযোগ দিয়ে শুনতে হবে, তার অবস্থাটাকে অবজার্ভ করতে হবে, তোমাকে বুঝতে হবে যে তার ভিতরে সমস্যাটা কি, এবং এই প্রধান যে সমস্যাটা সে বলছে ডিপ্রেশন বা অন্য কিছু, সেই ফিয়ার বা ভয়, এই যে এই জায়গাগুলোর আড়ালে আসলে কি কি ফিলিংস আছে সেগুলোকেও আমাদেরকে দেখতে হবে। এইরকম ভাবে আমরা ধরো এই যে সাহায্যটা করবো, এটা হচ্ছে আমাদের এমপ্যাথি দিয়ে সাহায্য করা, মানে সহমর্মিতা দিয়ে।
কেন বলছি আমি শুধুমাত্র সিম্প্যাথিটা ঠিক নয়, কারণ হচ্ছে দেখো তুমি কান্নাটা যেমন না, ধরো কথার কথা বলছি, একজন ডাক্তার, সেই ডাক্তার রোগীকে যখন ইনজেকশন দেয় তখন কি হয়, সেই রোগী একটুখানি ব্যথা পায়, সে ভয় পায়, তা ডাক্তার যদি ভয় পেয়ে নিজের গায়েও একটা ইনজেকশন দিয়ে দেয় সে সহানুভূতি দেখিয়ে, তাহলে কি কোনো লাভ হবে? 10টা রোগীকে দেওয়ার সঙ্গে সঙ্গে সে নিজেকেও 10টা ইনজেকশন দিচ্ছে, লাভ হবে না। তোমাকেও মনে রাখতে হবে এইরকম অনেককে করতে হবে। ফলে তুমি যদি সবার ক্ষেত্রে এরকম ইমোশনালি ইনভলভ হয়ে গিয়ে সেখানে মন খারাপ করে বসে থাকো, তুমি নিজে কাজটা করতে পারবে না। ফলে সিম্প্যাথি নয়, আমাদের এমপ্যাথি দিয়ে কাজটা করতে হবে, ঠিক আছে? এরপর যেটা করতে হবে, সেই মানুষটাকে আমাদের আশপাশে ধরো অধিকাংশই বাংলাভাষী অথবা হিন্দি ভাষী মানুষ রয়েছে, আমাদেরকে তার ভাষায় গিয়ে কথাটা বলতে হবে যাতে সে আমাদের কথাগুলোকে গ্রহণ করতে পারে। কোনো কঠিন ভাবে ইংলিশে বা কঠিন ভাবে কথা বলে না, এটা হবে মানে এটা করলে তার আমাদের কাজটা ঠিক ফুলফিল হবে না, আমরা যে লক্ষ্যে এগোচ্ছি আমাদের গোলটা ফুলফিল হবে না। ফলে আমাদের হচ্ছে একদম মাতৃভাষায় সহজ করে সুন্দর করে কথা বলতে হবে তার সাথে। আর কি করতে হবে, যেটা হচ্ছে যে সেখানে আমরা যদি বলি যে আচ্ছা আমি এই তথ্যটা তোমার জন্য জোগাড় করার চেষ্টা করছি, তাহলে এই তথ্যটা কিন্তু যদি আমি একটা সময় চেয়ে নেবো যে তোমাকে আমি 10 মিনিট বা আধ ঘন্টার মধ্যে জানাচ্ছি, আমি কিন্তু আধ ঘন্টা বাদে বা 10 মিনিট বাদে তাকে ফোন করব, অবশ্যই আমাকে রিং ব্যাক করতে হবে বা অবশ্যই তার সঙ্গে আমাকে যোগাযোগটা করতে হবে। এইটা হচ্ছে বিশ্বাসটাকে তৈরি করার একটা জায়গা। এইটুকু বিশ্বাস যদি তুমি তৈরি করতে না পারো, তাহলে তো আমাদের কাজটা ঠিক লক্ষ্যে পৌঁছবে না। তাই জন্য আমাদের কিন্তু এইটাকে প্রচন্ড সচেতন ভাবে সৎভাবে কাজটা করতে হবে, এইটা একটা। দ্বিতীয় হচ্ছে, ধরো আজকে তুমি তাকে গিয়ে বলছো যে আমি তোমার সাহায্য করতে চাই, এবার সেই মানুষটা তো তোমাকে চেনে না, তাহলে সে বলবে যে আমি আমার সমস্যার কথা তোমাকে বলবো কেন? তোমার বন্ধু যেটুকু ধরো বলছে, হয়তো সেই আরেকজন মানুষ যাকে তুমি সেভাবে চেনো না সেটা বলতেও তোমাকে চাইবে না, বা বন্ধু অনেক সময় হতে পারে ভীষণ ভাবে ইন্ট্রোভার্ট, সে বলতে চাইছে না, তখন আমরা কি করব? এবং সে হয়তো গিয়ে একটা তো সে অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে, সে মানসিক ভাবে অস্থির, সে হয়তো বললো যে তুমি বুঝবে না, তোমাকে বলে আমার কাজ নেই, খুব রুড ভাবে তোমাকে বললো, তখন তুমি কি করবে? তুমিও কি রেগে যাবে? তোমার ইগোতে লাগবে? এই ইগোটাকে সরিয়ে রেখে আমাদের কাজ করতে হবে, আমাদের ইগোতে লাগলে চলবে না, আমরা তো তাকে সাহায্য করবার জন্য এসেছি। ফলে আমরা কিন্তু সেই ইগোটাকে সরিয়ে রেখে, আমাদের রাগটাকে সরিয়ে রেখে মনে করবো যে আমি তাকে সাহায্য করতে এসেছি, সে যে অবস্থায় আছে তার অবস্থাটাকে আমাদের বুঝতে হবে, বুঝে বলতে হবে ঠিক আছে তুমি একটু চেষ্টা করো, দেখো আমি তোমাকে চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি, তুমি একা নও, তোমার পাশে আমরা সবাই আছি, আমার হোল টিমটা রয়েছে, তুমি একবার শুধু বলো তোমার কি প্রয়োজন। এবং আমাদের প্রথম জানতে হবে যে সে এই মুহূর্তে কি চাইছে। অনেকগুলো সমস্যা একসঙ্গে তার থাকতে পারে, ধরো একজন মানুষের তার হতে পারে যে তার বাড়িতে তার বাবা মা অসুস্থ, সেইটা একটা সমস্যা, প্লাস তার চাকরি চলে গেছে, সেইটা একটা সমস্যা, তার খাওয়া ঠিক মতন করে, সে অসুস্থ আছে, রান্না বান্না করবে কি করে বুঝে পাচ্ছে না, এই 3-4 রকমের সমস্যা। তাহলে আমাকে আগে জানতে হবে যে তুমি কোনটা চাইছো, আগে কোন সাহায্যটা আগে চাইছো। তখন হয়তো সে বললো আগে আমাকে আজকের খাবার দাবারটা আমি কি করে জোগাড় করব, আমাকে সেইটার একটা সাহায্য করো। তখন আমরা বললাম ঠিক আছে, আমরা তাহলে আমাদের যে টিম আছে সেই ছেলেমেয়েরা এসে হচ্ছে, ভলেন্টিয়ার্সরা এসে তোমাকে এই খাবারটা দিয়ে যাবে, কতদিনের জন্য, আজীবনের জন্য তো আমরা দিতে পারবো না, তাহলে আমরা সেটা বলে দেবো যে ঠিক আছে তুমি 14 দিন বা 18 দিন যতদিন না সুস্থ হয়ে ওঠো তার দায়িত্বটা আমরা নিচ্ছি। এইরকম করে করে আমাদের তার প্রধান চাহিদা, প্রথম চাহিদা কি, এইটা বুঝে নিয়ে আমাদের কিন্তু এগোতে হবে। এবং এই ক্ষেত্রে ধরো সে যখন বলতে চাইছে না, তখন আমরা কিরকম প্রশ্ন করব তাকে, তখন আমরা হচ্ছে কি এমন প্রশ্ন করব যেটা হচ্ছে ওপেন এন্ডেড, মানে যেটা হ্যাঁ নাতে উত্তর হবে না, যেটাতে সে কিছুটা কথা বলতে পারবে। যেমন ধরো আমি যদি বলি যে তো আপনি কি আজকে খেয়েছেন, সে বলবে যে হ্যাঁ খেয়েছি অথবা না খাইনি। এইটা বললে কিন্তু তার মনটা প্রকাশ পাবে না, কি কি খেয়েছেন বললে তখন কিন্তু সে আর একটু কথা বলছে, এই কথা বলাটা অভ্যেস হতে হতে দেখবে সে তখন আস্তে আস্তে বলতে শুরু করবে। তাকে যদি আমরা জিজ্ঞেস করি আপনার কি দুশ্চিন্তা হচ্ছে, তখন সে হয়তো বললো যে হ্যাঁ হচ্ছে, সেইটাতে না থেকে আমরা বললো যে কেন দুশ্চিন্তা হচ্ছে, কি ভাবছেন আপনি, তখন কিন্তু সে একটু একটু করে এই বলাটা শুরু করবে। এবং এই ক্ষেত্রে আমরা মনে রাখবো একটা, যে ধরো কোনো বাড়িতে আমরা দেখলাম যে সে প্রিয়জনকে হারিয়েছে, ফলে সে ডিপ্রেশনে রয়েছে, ফলে সেখানে গেলাম যখন, আমরা বললাম আপনি প্রিয়জনকে হারিয়েছেন শুনলাম, তখন সে হয়তো বললো হ্যাঁ। এবার কিন্তু আমরা এই ওপেন এন্ডেড কোশ্চেনে এইটা করবো না যে কিভাবে হারিয়েছেন, কিভাবে হারিয়েছেন, এই প্রশ্নটা করলে তাকে কিন্তু পুরোটা মনে করে করে বলতে হচ্ছে, মানে আবার সে সেই ডিপ্রেস অবস্থাটার মধ্যে চলে যাবে, আরো গভীরে চলে যাবে।
আমরা কখনোই এমন কিছু প্রশ্ন করব না যা তাকে কোনো নেগেটিভ চিন্তার দিকে নিয়ে যায়। ফলে আমাদের কিন্তু খুব সচেতন ভাবে এই কাজটা করতে হবে। আর ধরো কোনো একজন মানুষ যাকে আমি বলছি যে এই যে বাড়িতে খাবার পৌঁছে দেবো বা করবো, এই ক্ষেত্রে আমি হয়তো বললাম যে আপনি কেন তাহলে সঞ্চয় করে রাখেননি, যদি সঞ্চয়ী হতেন এরকম অবস্থায় গিয়ে পড়তেন না। না, এই কথা আমরা কখনো বলবো না, কারণ সে যেটা করেনি এতে তার একটা অপরাধ বোধ হবে যে আমি যদি এটা করতাম তাহলে তো হতো। ডিপ্রেশনের সঙ্গে অপরাধ বোধ যোগ করতে তো আমরা চাইনি, আমরা তাকে ডিপ্রেস অবস্থাটা থেকে বের করে আনবার জন্য গিয়েছি। এবং আমাদের কাজটা হচ্ছে তাকে, আমি তার হয়ে সিদ্ধান্ত নেব না, সেই সিদ্ধান্ত নেবে। তাকে ওই নেগেটিভ অবস্থাটার থেকে পজিটিভের দিকে আমাকে নিয়ে যেতে হবে, যাতে সে নিজেই বুঝতে পারে যে তার কি কারণে এইটা হচ্ছে, কি কি জিনিসগুলো ভাবা তাকে বন্ধ করতে হবে। আমরা শুধু হচ্ছে গিয়ে তাকে সেই প্রসেসটাতে হেল্প করব। এবং হচ্ছে কি আমরা সবাই পাশে আছি, এটা সবার আগে বোঝাবো যে আমরা সবাই পাশে আছি, তুমি একা লড়ছো না, তোমার লড়াইটা আমার লড়াই, আমরাও লড়ছি তোমার সঙ্গে। ফলে তুমি জেনো যে যখন যে প্রয়োজন আমি আছি তোমার সঙ্গে, এইটা আমাকে বোঝাতে হবে। এবং এই ভরসাটা কিন্তু যে কোনো ট্রিটমেন্টের থেকে অনেক বেশি। ধরো আমরা যখন কেউ অসুস্থ হয়ে যায় তখন যখন গিয়ে বলি যে শিগগির সুস্থ হয়ে ওঠো, কত কাজ রয়েছে আমাদের, এইটা কিন্তু দেখবে যে কোনো মেডিসিনের থেকেও বেশি শক্তিশালী হয়, যে সে বুঝতে পারে তাকে সুস্থ হয়ে উঠতে হবে। এই যে এই মনোভাবটার ভেতর দিয়ে আমাদের কিন্তু যেতে হবে। এবার হচ্ছে তোমরা বলবে যে প্রচন্ড নেগেটিভ ভাবে রয়েছে, আমরা কিভাবে করব এটা। এইখানটাই হচ্ছে আমাদের কিন্তু কতগুলো পদ্ধতি আমরা করতে পারি, মেথডিক্যালি এগোতে পারি। এটা ধরো প্রথমে আমি বললাম যে ঠিক আছে, তোমার ভেতরে যে নেগেটিভ চিন্তাগুলো আসছে, একটা কাগজ কলম নাও, নিয়ে তুমি সেই নেগেটিভ চিন্তাগুলোকে লেখো। ধরো সে লিখলো যে আমি আমার প্রিয়জনকে হারানোর জন্য ভয় পাচ্ছি, তাহলে সেইটা সে লিখলো। তারপরে আমি তাকে বললাম যে ঠিক আছে, এই কলমটাই তুমি ধরো লিখলে যে প্রিয়জনকে হারানোর জন্য ভয় পাচ্ছ। এরপরে একটা কলাম করো যেখানে তুমি তোমার অনুভব গুলোকে লেখো, যে এর ফলে তুমি কি ফিল করছো বা তোমার কি ইমোশন আসছে। যেমন ধরো আমার ভয় করছে, আমার দুশ্চিন্তা আসছে, একাকিত্ব লাগছে, আমি রেগে যাচ্ছি, লেখো এগুলো। তারপরে লেখা হচ্ছে গিয়ে ওইটা যখন হয়ে গেল, তাহলে প্রথম হচ্ছে গিয়ে আমার নেগেটিভ থটস, তার ফলে আমার কি ফিলিংস আসছে, এই দুটো দিয়ে আমাদের দুটো কলাম ফিল আপ হয়ে গেল। এরপরে আসবে হচ্ছে বিহেভিয়ার, মানে আমি কি তাতে আমার আচরণগত কি কি পরিবর্তন হচ্ছে। হতে পারে যে আমি নিজেকে সবকিছুর থেকে সরিয়ে নিয়েছি, আমি কারোর সাথে যোগাযোগ করতে আমার ইচ্ছে করছে না, আমার খাওয়া দাওয়া করতে ইচ্ছে করছে না, আমার ঘুম আসছে না। এই যে জায়গাগুলো, এইগুলো যে তোমার আচরণ, এইগুলোকে তুমি লেখো। তাহলে এই এই কাজগুলো তোমার হচ্ছে, তুমি প্রিয়জনকে হারানোর ভয়তে দুশ্চিন্তা করছো, তোমার একাকিত্ব আসছে, রাগ আসছে, এবং সেই সঙ্গে তুমি হচ্ছে গিয়ে এই কাজগুলো করতে পারছো না, যে তোমার হচ্ছে গিয়ে ঘুম আসছে না, তুমি খেতে পারছো না, তোমার কিন্তু ভীষণ হতাশ লাগছে। এই যে জায়গাটা, সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে পজিটিভ থটে। এবার হচ্ছে যে নেগেটিভ থটটা বলেছিলে প্রিয়জনকে হারানো, ধরো সেই পজিটিভে আমরা কি, আমরা তাহলে এর ঠিক অপোজিটটা কি হতে পারে, যে না আমরা হারাবো না, আমরা পারবো, এই লড়াইটা আমরা লড়তে পারবো, আমরা হারাবো না। এইটা লিখতে দাও তাকে। এই পজিটিভ কথাগুলো কানে শোনাও কিন্তু খুব প্রয়োজন। ধরো যখন আমাদের প্রচন্ড দুশ্চিন্তা আসে, তখন একবার একটু একা হয়ে গিয়ে একটা ঘরে গিয়ে শুধু স্টপ ইট স্টপ ইট স্টপ ইট বলে যদি চেঁচাও, দেখবে সেটা তোমার কানে ঢুকছে। এই স্টপ ইটটা হচ্ছে তোমার চিন্তাতে এফেক্ট করছে, এটা কিন্তু তোমাকে বদলে দিতে পারে। ফলে আমরা দেখতে পাচ্ছি এই যে পজিটিভ থটের ক্ষেত্রে আমরা তখন লিখবো যে আমি পারবো, বা ধরো আমি লিখলাম যে আমি আমার এই প্রিয়জনদের জন্য যা করার সমস্ত কিছু করব। এবার হচ্ছে আমাদের এই যে লেখাটা, এই লেখাটা কিন্তু আমাদের এফেক্ট আসছে একটা, দেখো যে আমরা বুঝতে পারছি যে না পারবো না পারবো না, হতাশাটা কেটে যাচ্ছে, কারণ আমাদের এই পরিস্থিতি থেকে লড়াইটা শিখতে হবে, হেরে গেলে আমাদের চলবে না, সেই মনোভাবটা একটু একটু করে তৈরি হচ্ছে তার ভেতরে। এরপরে হচ্ছে যে কোপিং ডিসিশন, যে কিভাবে আমরা নেগেটিভটাকে পজিটিভে নিয়ে এলাম, যে কি না আমি পারবো, কারণ আমার আপ্রাণ যে চেষ্টা আছে, হতাশ হয়ে বসে থাকলে আমার কিচ্ছু হবে না, আমার যে ক্ষমতা আছে তাই দিয়ে আমি আপ্রাণ চেষ্টা করবো, প্লাস হচ্ছে এরা সবাই আমার সঙ্গে আছে, তাহলে আমি অবশ্যই এই অবস্থাটাকে কাটাতে পারবো। আর আমার ভয় তো আমার প্রিয়জনকে বাঁচাতে পারবে না, তাহলে আমার হচ্ছে কি প্রচেষ্টাটা আমার প্রিয়জনকে বাঁচাতে পারে। ফলে এই পদ্ধতিটার মধ্যে দিয়ে যাবো। তাহলে কি কি বললাম, প্রথম নেগেটিভ থট লিখবো, তারপরে তার সেই থটটার জন্য কি কি ফিলিংস বা ইমোশন আমার ভেতরে আসছে সেইটা লিখবো, সেই থটটার জন্য আমার কি কি বিহেভিয়ারে চেঞ্জ হচ্ছে, আমার আচরণগত কি কি পরিবর্তন হয়ে যাচ্ছে সেইটা লিখবো। তারপরে সেই চিন্তাটার একদম অপোজিট কি চিন্তাটা হতে পারে সেইটা লিখছি, এবং সেই অপোজিটটা মানে ধরো পজিটিভ, নেগেটিভের অপোজিট কি পজিটিভ, পজিটিভটা লিখলাম। এই পজিটিভটাই পৌঁছানোর সময় আমি কিভাবে পৌঁছচ্ছি, আমার কি কি চিন্তাগুলোর ভেতর দিয়ে পৌঁছচ্ছি,
সেইটা যখন আমি লিখবো তখন কিন্তু এই 5টা কলামকে আমরা শেষ করার পরে আমরা দেখবো যে না, আগের থেকে অনেকটা আমার ভালো লাগছে, মনে হচ্ছে আমি পারবো এবার লড়াইটা করতে। আমাদের কাজ হচ্ছে এই মনোভাবটাকে গঠন করা। ঠিক আছে, এরপরে তোমাদেরকে ডক্টর পার্থ মালাকার স্যার বলে দেবেন। ওভার টু ইউ পার্থ দা। Thank you, Ria. ওয়েলকাম। Is the screen visible? Yes. And am I audible? Yes, Partho da. Thank you. So, considering the present scenario of COVID-19, which is actually a communicable disease, and in this disease, people are getting affected by severe mortality, morbidity, as well as the disease has high efficacy in transmission. So, to deal with such problems, as in many cases, this disease is leading to developing fear among individuals. So, to deal with such situation, they need psychosocial counseling, which will help them to strengthen their psychological state to deal with this critical situation more effectively. In this regard, psychosocial support may be provided for sense of safety, for developing sense of calmness, for building hope, for self and collective efficacy, and finally, with all these aspects, we should try to get these people socially connected. So, our main aim is to develop hope in themselves through emotional and mental support. Next. Some basic principles to counsel or to help a COVID-affected person. First, we need to establish good relationship. Because if we don't establish good relationship, then why the affected person will be confident
that the person who has come to help me is really having positive attitude towards me. So we have to develop relationship with genuineness, with trust, so that they have full confidence on their helper or on their counselor. That through this process, they can develop their motivational level, and through such behaviors or through such activities particularly, they may be able to solve their problems, to get their needs solved. So this approach should be client-centered. That our attempt should be on solving their problems, attending their needs, attending their issues, without considering those phenomena related to us. The only target should be to help them, and definitely to help them. Next. So the main goals are to enhance their coping skills. That means they can deal effectively with the present situation. They can deal effectively with their problems, with their disturbances, and they can develop courage. They can develop energy to deal with this critical situation. And also, help them towards effective decision making and behavior change towards positives. So in doing this, a counselor or a helper should be equipped with some skills such as attending. Means when the client will approach to his or her counselor or helper, the helper should carefully attend him or her. Then he or she should listen to him or her carefully and actively with full and careful observation. And then the counselor or helper will go for exploring his or her disturbances. And such exploration
should be attempted through open-ended questions. Because if we ask open-ended questions, then they will have more opportunities to explore their problems. They will be able to go for more explorations. And the whole approach should be attempted with empathy, 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 and only empathy. Means understanding their problem, understanding their problem at the deepest level of our heart. To understand the experiences they are having right now, their pain, their feelings, to get into their disturbances. And to again communicate their sufferings, their feelings with full care and understanding. And in this process, counselor need to assure full confidentiality, that the client should have confidence that whatever information he or she is delivering to his or her counselor will not be disclosed to anyone else, will never be really revealed. Clients should have such confidence on their counselor. And the counselor also should proceed with simple language, with the language at which the client is comfortable. Otherwise, it may create confusion in client, as well as client may distract from the session. And finally, is to link the client to his or her immediate needs. I repeat, immediate needs. If they want consulting to a doctor or mental health professionals, or they want to contact with some support groups, we have to link them to those services which will help to gratify their immediate needs. So support should be provided in a confidential and safe space. Emotional support will be provided. So we will have to connect them to the reliable information, verified information.
We should be very careful that they are not getting misinformed. Then as per their requirements, we have to refer them to those professionals who can satisfy their needs at their level best. So a counselor should develop some qualities for effective counseling. First, rapport or relationship should be established with mutual understanding, that the client is comfortable to share his or her experiences. And counselor should approach his or her client with warmth, with acceptance. The counselor should ready to accept anything from his or her client. And it may also happen the client may be aggressive to his or her counselor, but counselor also needs to accept that. In turn, counselor can never be aggressive to his or her client. He or she should be flexible, should be ready to accept whatever the situation is, should be open. So he or she has to be flexible. He or she should know how to update himself or herself. And he or she should also know how to provide help considering client's situation. The two clients may have similar problem as well as may not have similar problems. Someone may need ICU bed, someone may need oxygen, someone just wants to go for quarantine. So we have to help our clients depending on their immediate needs. Therefore, the counselor should adhere to some principles such as non-judgmental attitude. A counselor should or has to refrain himself or herself from giving decision to take judgment about his or her client. Depending on his or her client's position, situation, he or she will try to analyze his or her situation with the in a joint venture. With understanding his or her present situation as well as feelings as well as needs. But a counselor can never be judgmental about his or her client. And he or she also has to be respectful towards his or her client.
counselor may have different views. He or she may have come from different cultural background, different societal background, but he or she has to respect the diversities, the present position of his or her client. If the client's background doesn't match with the counselor, and counselor should also keep in his or her mind that he or she is not supposed to impose their personal beliefs, views, and evaluations. Let the discussion reveal what are the things that's supposed to be maintained for betterment. Client will take coping decisions. The counselor will only help him or her to develop himself or herself for their coping decisions. Counselor will not take decisions. They can never be judgmental. So, counselor should help them by providing confidentiality and with full understanding. It means by empathizing fully, completely. So a counselor has to act within limitations, within boundary. They are not supposed to be inattentive. They should not distract from the session or distract in the session. It may lead confusion in his or her client. It may lead disturbances, irritation in his or her client. At the same time, they should be very simple in approach. They shouldn't use medical jargon. That should be kept for the doctors, or let it be done by the doctors. A counselor should be very careful that they're providing genuine information. Because misinformation will lead lot more sufferings, will lead to lot more sufferings for their client. Similarly, like false hope or making false promises. And counselor should refrain himself or herself from giving personal views or decision. Similar principles, similar guidelines
should be maintained in case of telecounseling or phone counseling. So I have already discussed the different skills of counseling, but some major skills which are primarily required, such as understand the general principles of counseling. A counselor should also have good communication skills, listening to the problems actively and carefully, and finally, to provide his or her client privacy and confidentiality. So, as a counselor, should be very careful. They should be a trained person so that they need to take some measures regarding his or her self-care. They should know, or they should be careful in maintaining their physical and mental and socio-emotional health. They should reflect on their own needs. And if any disturbance develops, they should know how to balance different problems about which they are suffering. They should be aware about the limitations, the different safety protocols. They should be disciplined, should maintain routine, should have proper time sense. They should know how to relax themselves, how to maintain their calmness. And in their requirement, they should know to maintain connectivities to their family, friends, mentors, and colleagues. And another important thing is the counselor should also aware about what will happen after pandemic. We possibly heard the term post-traumatic stress disorder, where people develop different psychological disturbances even after the trauma, after the stressful situation. So in counseling, it should also be kept in mind that we should equip them to deal with the post-pandemic situation. And counselor, if after pandemic client requires their help, counselor should be available to help them even after pandemic. So in a nutshell,
we can say that when a client or person who is in distress will approach for counseling or for help, then initially he or she should be attended carefully by his or her counselor, and then counselor should listen to his or her problems actively and carefully with proper observation. Then through empathetic approach, they should be, the sufferers should be given ample opportunities to explore their problems, to explore their disturbances. That can be done by a counselor when he or she will ask open-ended questions. At this, after such approach, we may move into a technique which is known as concrete, so that we can have more specific information, such as they will write down their feelings in first column. In the second column, they will write down the issue. The issue which are responsible for developing such feelings in their clients. And in third column, they will write down their needs. So first column, they will write down their feelings. In the second column, they will write down about the issues. And in the third column, they will write down about the needs. And we have to deal very carefully, empathetically, with proper understanding, with warmth about their feelings. With our technical approach, with our empathetical approach, if they succeeded in reducing their stress level, in reducing their pain, then they will be capable to deal with their disturbances more effectively. Simultaneously, we should also try to help them on the basis of their immediate needs, on the basis of their prioritized needs. And after some sessions, when they will feel reduced their stress level,
with the help they are getting after being connected with the people or with the volunteers in the community. And if these activities lead to reduce their stress level, tension, anxiety, then they will be asked to provide feedback. And finally, they will be asked for follow-up sessions. Thank you all. Thank you to our principal ma'am, Professor Dr. Aparna De, for providing us such excellent opportunity to learn and express our learnings to our colleagues, students. Thank you, ma'am. Thank you all.